আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া দেলদুয়ার টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি সম্পর্কে এর আগে আমি দুইটি ক্লাসে দুইটি পার্টে আলোচনা করেছি। এই অধ্যায়ের উপর আজকে আমার তৃতীয় পার্ট অর্থাৎ তৃতীয় অনলাইন ক্লাস এই অধ্যায়ের উপর। আজকে আমার আলোচনায় যা যা থাকছে তা হলো শুষ্ক কোষ বা ড্রাই সেল কি, এই ড্রাই সেল কিভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ ড্রাই সেলের গঠন, এবং এই শুষ্ক কোষের মাধ্যমে কিভাবে বর্তনী তৈরি করা যায়, এটা আমি আলোচনা করব। এরপর সর্বশেষ আমি আলোচনা করব ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই ড্রাই সেল বা শুষ্ক কোষ। তো ড্রাই সেল বা শুষ্ক কোষ কি? আমরা টর্চ লাইটে, বিভিন্ন রিমোট কন্ট্রোলারে, খেলনা গাড়িতে যে এরকম ব্যাটারি ব্যবহার করি, এই যে পেন্সিল ব্যাটারি বা এরকম যে সকল ব্যাটারি ব্যবহার করি, এই ব্যাটারিগুলোকেই শুষ্ক কোষ বা ড্রাই সেল বলে। এই ব্যাটারিগুলোকে শুষ্ক কোষ বা ড্রাই সেল কেন বলা? এই ব্যাটারিতে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, এই রাসায়নিক পদার্থগুলো তরল আকারে ব্যবহার না করে পেস্ট আকারে ব্যবহার করা হয়েছে। এই কারণে এটাকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলা হয়। এই ড্রাই সেল বা শুষ্ক কোষ মধ্যে যে রাসায়নিক শক্তিটা আছে, এই রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এখন আমরা ড্রাই সেল বা শুষ্ক কোষের গঠন নিয়ে আলোচনা করব। ড্রাই সেল বা শুষ্ক কোষে এরকম সিলিন্ডার আকৃতির, এই যে এরকম সিলিন্ডার আকৃতির দস্তার পাত্র নেয়া। তাহলে এরকম সিলিন্ডার আকৃতির দস্তার পাত্র নেয়া, যা অ্যানোড বা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে। এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া বা কার্বনের গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড খুব ভালোভাবে মিশ্রিত করে এর সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বনের গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড খুব ভালোভাবে মিশিয়ে এর সাথে অল্প পরিমাণ পানি যোগ করে অর্থাৎ পানি মিশিয়ে পেস্ট বা কাই তৈরি করা হয়। তো পেস্ট বা কাইটা কি? আমরা রুটি তৈরি করার সময় অর্থাৎ রুটি বানানোর সময় আমরা আটা বা ময়দাকে অল্প পানি যোগ করে যে নরম কাই প্রস্তুত করি, ঠিক এরকম
এই রাসায়নিক পদার্থগুলোর মিশ্রণে আমরা পেস্ট বা কাই তৈরি করব। এই মিশ্রণটিকে এই সিলিন্ডার আকৃতির দস্তার পাত্রে মিশ্রণটিকে এরকম নিয়ে তাহলে এই সিলিন্ডার আকৃতির দস্তার পাত্রে এই মিশ্রণটিকে নিয়ে তারপর একটি কার্বন দণ্ডকে, এটা হচ্ছে একটি কার্বন দণ্ড, এই যে এটা একটা কার্বন দণ্ড, এই কার্বন দণ্ডটাকে এমন ভাবে বসানো হয় যেন তা এই দস্তার চোঙটাকে, এই যে দস্তার চোঙটাকে কোনোভাবেই স্পর্শ করতে না পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই কার্বন দণ্ডটি দস্তার চোঙটিকে স্পর্শ করে, এই দস্তার চোঙটিকে কোনোভাবে স্পর্শ না করে। এরপর এই কার্বন দণ্ডের উপরে একটি ধাতব টুপি পরানো হয়। এই কার্বন দণ্ডের উপরে একটি ধাতব টুপি পরানো হয়। এই কার্বন দণ্ড সহ এই ধাতব টুপিটি ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে। তাহলে এই দস্তার পাত্রটি অ্যানোড বা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে, আর কার্বন দণ্ড সহ এই ধাতব টুপিটি ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে। এরপর এই কার্বন দণ্ডের চারপাশে এই কোষের উপরে, শুষ্ক কোষটির উপরে এই কার্বন দণ্ডটির চারপাশে এরকম পিচের আস্তরণ দেওয়া হয়। পিচের আস্তরণ দিয়ে ডেকে দেওয়া। তাহলে এভাবে শুষ্ক কোষ প্রস্তুত করা হয়। এখন আমরা দেখব শুষ্ক কোষের মাধ্যমে কিভাবে বর্তনী তৈরি করা হয়। ড্রাই সেল বা শুষ্ক কোষের মাধ্যমে কিভাবে বর্তনী বা সার্কিট তৈরি করা হয়। শুষ্ক কোষের বর্তনী তৈরি করার জন্য আমরা যে শুষ্ক কোষটি গঠন দেখলাম, এরকম একটি শুষ্ক কোষ নিতে হবে। তাহলে একটি শুষ্ক কোষ বা ড্রাই সেল বা একটি ব্যাটারি এরকম নিলাম, ব্যাটারি। এই ব্যাটারি, এই হচ্ছে ধাতব টুপি, তাহলে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তার মানে এটা অ্যানোড অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার আর এটা হচ্ছে ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার। এখন একটি তামার তারকে এই শুষ্ক কোষে ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত করি। তাহলে এই একটা তামার তারকে এই কোষটির, শুষ্ক কোষটি অ্যানোড অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত করি। অন্য একটি তামার তারকে এই শুষ্ক কোষটি ধনাত্মক তড়িৎদ্বার
এর সাথে যুক্ত করি। এই অন্য একটি তামার তারকে এই শুষ্ক কোষের ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডের সাথে যুক্ত করি। তাহলে আমরা দুইটি তামার তারকে এরকম কি করলাম, যুক্ত করলাম। এবার এই তামার তার দুইটিকে একটি বাল্বে, এই যে একটি বাল্বের দুই প্রান্তের সাথে এরকম সংযুক্ত করি। তাহলে এটা সংযুক্ত করলাম এখানে, আর এটা সংযুক্ত করলাম এখানে। সংযুক্ত করার পর দেখা যাবে এই ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন এভাবে প্রবাহিত হতে থাকবে, কারণ এই ঋণাত্মক প্রান্তটা জিঙ্ক বা দস্তার তৈরি। এক্ষেত্রে জিঙ্ক বা দস্তা ইলেকট্রন ত্যাগ করবে, সেই ত্যাগকৃত ইলেকট্রন এই তামার তারের মাধ্যমে এদিক দিয়ে প্রবাহিত হবে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তার মানে ইলেকট্রন প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহিত। আরো জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তার মানে এই ঋণাত্মক প্রান্ত থেকে এরকম ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে এই ধনাত্মক প্রান্ত থেকে এরকম ঋণাত্মক প্রান্তের দিকে। যখন এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, সাথে সাথে এই বাল্বটা জ্বলে উঠবে। তার মানে তখন বর্তনী তৈরি হয়ে গেল বা সার্কিট তৈরি হয়ে গেল। তাহলে সার্কিট বা বর্তনীটা কি? আসলে বিদ্যুৎ চলাচলে সম্পূর্ণ পথটাকে বলা হয় সার্কিট বা বর্তনী। তার মানে যখনই আমরা ঋণাত্মক প্রান্ত এবং ধনাত্মক প্রান্তের সাথে দুইটা তামার তার যুক্ত করে বাল্বের সাথে সংযুক্ত করলাম, তখনই বিদ্যুৎ চলাচল শুরু করলো। তার মানে এই বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাই হচ্ছে সার্কিট বা বর্তনী। তাহলে এভাবে শুষ্ক কোষের মাধ্যমে বর্তনী তৈরি করা। আসলে শুষ্ক কোষের মাধ্যমে যে বর্তনীটি তৈরি হল বা সার্কিট তৈরি হল, এর রহস্যটা হচ্ছে এই শুষ্ক কোষ বা ড্রাই সেলের মধ্যে যে আমরা রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করেছি, কার্বন দণ্ড, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বনের গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানি, দস্তার পাত্র, এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে যে সঞ্চিত শক্তিগুলো ছিল, সেই সঞ্চিত শক্তি পরিবর্তিত হয় অর্থাৎ রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই বিদ্যুৎ শক্তি আবার আলোক শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এই বর্তনীতে, শুষ্ক কোষের বর্তনীতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই শুষ্ক কোষের মাধ্যমে আমরা 1.5 ভোল্ট বিদ্যুৎ পেয়ে থাকি। অর্থাৎ এই শুষ্ক কোষ বা ড্রাই সেলে 1.5 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়। যতক্ষণ পর্যন্ত এই শুষ্ক কোষের বিভব পার্থক্য বজায় থাকবে, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। তাহলে আমরা বুঝলাম শুষ্ক কোষের গঠন এবং শুষ্ক কোষের মাধ্যমে কিভাবে সার্কিট বা বর্তনী তৈরি করা। এখন আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস।
এই ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ কি? বিগলিত বা দ্রবীভূত এই তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক পরিবর্তনকেই তড়িৎ বিশ্লেষণ বলে। এখন তড়িৎ বিশ্লেষ্য বললাম, এই তড়িৎ বিশ্লেষ্যটা কি? যে সকল যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। সকল অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সকল ক্ষার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সকল আয়নিক যৌগগুলোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিছু কিছু সমযোজী যৌগ আছে, তারাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে যে সকল যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন সকল আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে যদি পানিতে দ্রবীভূত করি তাহলে পানিতে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। আবার অ্যাসিডকে যদি পানিতে দ্রবীভূত করি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। আবার ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এরা সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সকল আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সকল অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সকল ক্ষার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিছু কিছু সমযোজী যৌগ আছে, তারাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন উৎপন্ন করে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন উৎপন্ন করার কারণে এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, অর্থাৎ এরা তখন বিদ্যুৎ পরিবহন করে। এই আয়নগুলোর স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি, এটা হচ্ছে চিনির সংকেত। চিনি একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপর গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে চিনি, গ্লুকোজ এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কেন এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? কারণ এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো আয়ন উৎপন্ন করে না, ফলে এদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ কোনো রাসায়নিক পরিবর্তনও ঘটে না। এ কারণে এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চালনা করার জন্য আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ দরকার হবে। এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এরপর আমাদের দুইটা তড়িৎদ্বার দরকার হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ অর্থাৎ একটা পাত্র দরকার হবে। তারপর এই পাত্রে পানি নিয়ে, অল্প পরিমাণে পানি নিয়ে, উদাহরণস্বরূপ 300 মিলি পানি নিলাম, তার মধ্যে আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত করতে হবে। এক্ষেত্রে আমরা
যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে নিতে হবে। এরপর এই দ্রবণের মধ্যে যখন এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পানিতে দ্রবীভূত হবে, এই দ্রবণের মধ্যে দুটি ধাতব দণ্ড অর্থাৎ ধাতুর তৈরি দুইটা দণ্ড প্রবেশ করাইতে হবে। এই একটা দণ্ড, এই একটা দণ্ড। এরপর আমাদের ব্যাটারি নিতে হবে। এই হচ্ছে একটি ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। তাহলে তড়িৎ বিশ্লেষণ চালনা করার জন্য আমাদের একটা তড়িৎ বিশ্লেষক কোষ দরকার হবে। তাহলে এরকম একটা কাঁচের পাত্র নিতে হবে। এই কাঁচের পাত্রে পানি নিলাম, পানি নিতে হবে। তারপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো বললাম। এরপর দুইটা তড়িৎদ্বার নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎদ্বার কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চালানোর জন্য এই তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতুর দুইটি দণ্ড দ্রবণের মধ্যে প্রবেশ করানো হয়। এই যে একটা দণ্ড প্রবেশ করানো হয়েছে, এই একটা দণ্ড প্রবেশ করানো হয়েছে। এই দুটি দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তাহলে তড়িৎ বিশ্লেষণ চালনা করার জন্য তড়িৎ বিশ্লেষ্য কোষের দ্রবণে দুইটি ধাতব দণ্ড প্রবেশ করানো হয় অথবা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। তাহলে এরকম ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড দুটিকে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের, একটি হচ্ছে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার আর একটি হচ্ছে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার। এখন অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বারটা কি? যে তড়িৎদ্বারটি এই যে ব্যাটারি বা এরকম বাইরের অন্য কোনো বিদ্যুৎ উৎসে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে এই তড়িৎদ্বারটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়েছে। কাজেই এই তড়িৎদ্বারটিকে বলা হয় অ্যানোড। তাহলে যে তড়িৎদ্বারটি ব্যাটারি বা বাইরের কোনো বিদ্যুৎ উৎসে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় তাকে বলা হয় অ্যানোড। আর যে তড়িৎদ্বারটি ব্যাটারি তাকে বলা হয় ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এরপর এই অ্যানোড এবং ক্যাথোডকে এরকম তামার তারের সাহায্যে ব্যাটারির সাথে সংযুক্ত করা। এখন আমরা দেখব যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা। উদাহরণস্বরূপ আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি এখন দেখব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি জন্য আমাদের দরকার হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা একটি বিকারে একটি কাঁচের তৈরি পাত্র বা বিকার, একটি কাঁচের পাত্র নিলাম। এই কাঁচের পাত্রে 300 মিলি পরিমাণ পানি নিলাম। এরপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড লবণ এই দ্রবণের মধ্যে নেওয়া হবে। তারপর এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করে একটা মিশ্রণ তৈরি করা হলো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করা হলো। এই সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তার মানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন আর ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এরপর পানি যে নেওয়া হয়েছে, এই পানিও
সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। পানি নিয়েছি, পানিও সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়েছে। তার মানে আমাদের এই দ্রবণের মধ্যে ধনাত্মক আয়ন হিসাবে আছে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এবং ঋণাত্মক আয়ন হিসাবে আছে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। এরপর এই দ্রবণের মধ্যে আমরা জিঙ্ক ধাতুর দুটি তড়িৎদ্বার প্রবেশ করাই। জিঙ্ক তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারটা প্রবেশ করাইলাম এটা জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার, এটাও জিঙ্ক তড়িৎদ্বার, এই দ্রবণের মধ্যে প্রবেশ করাইলাম। তারপর এই অ্যানোড দণ্ডটিকে তামার তারের সাহায্যে এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, আর এই দণ্ডটিকে তামার তারের সাহায্যে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি। তাহলে যখনই তামার তারের সাহায্যে এই তড়িৎদ্বার দুটিকে আমরা যুক্ত করব, তখন এই ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে, ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই ব্যাটারি থেকে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার হয়, অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার হয়, ধনাত্মক তড়িৎদ্বার হয়, তা দ্রবণের মধ্যে যে ঋণাত্মক আয়নগুলো আছে এই আয়নগুলোকে তার দিকে আকর্ষণ করে। যেমন ঋণাত্মক আয়ন, ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এই অ্যানোডের দিকে, এই দ্রবণের মধ্যে যত অসংখ্য ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন আছে, এই সকল ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন ঋণাত্মক আধান বিশিষ্ট হওয়ায় তারা এই ধনাত্মক অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, অর্থাৎ এরা সবাই অ্যানোডের দিকে আসবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটে এটা আমরা দেখব। অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোড ধনাত্মক আধান বিশিষ্ট তড়িৎদ্বার হয়, তার দ্রবণের ঋণাত্মক সকল আয়নকে আকর্ষণ করে। তাহলে হাইড্রোক্সাইড এবং ক্লোরাইড আয়ন এরা অ্যানোডের সংস্পর্শে আসে, কিন্তু এই দুটো আয়নের মধ্যে, এই দুইটা আয়নের মধ্যে হাইড্রোক্সাইড আয়নের তুলনায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হয়। এই ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে অ্যানোডের কাছে আসার সাথে সাথে এই ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ছেড়ে দেবে। ইলেকট্রন ত্যাগ করে এই ক্লোরাইড আয়ন নিরপেক্ষ ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা জানি ক্লোরিন এক পরমাণু আকারে থাকতে পারে না, ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু। তাহলে এরকম একটা ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে যখন একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে গেল, এরকম দুইটা করে ক্লোরিন পরমাণু উৎপন্ন হওয়ার পর এরকম দুইটা করে ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, এবং এই ক্লোরিন গ্যাস এই অ্যানোডের গায়ে ক্লোরিন গ্যাসের বুদবুদ উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন। এরপর ক্যাথোড ঋণাত্মক আধান বিশিষ্ট তড়িৎদ্বার হয়, তা দ্রবণের মধ্যে ধনাত্মক আয়নগুলোকে তার দিকে আকর্ষণ করে। তাহলে দ্রবণের মধ্যে আছে আমাদের সোডিয়াম আয়ন
আর হাইড্রোজেন আয়ন। তাহলে ক্যাথোড ঋণাত্মক আধান বিশিষ্ট তড়িৎ দ্বারা হয় তার ধনাত্মক সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নকে তার দিকে আকর্ষণ করে। এই সোডিয়াম এবং হাইড্রোজেন আয়ন যখন ক্যাথোডের কাছাকাছি যায় তখন সোডিয়ামের তুলনায় হাইড্রোজেনে ক্যাথোডে বিক্রিয়া কমবে। এই সোডিয়াম আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি থাকা এই হাইড্রোজেন আয়ন H+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তো হাইড্রোজেনও তো দ্বিপরমাণু, কারণ তার অণুতে দুইটা পরমাণু থাকে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু এরকম থাকতে পারবে না, তাহলে এরকম দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন গ্যাসের অণু উৎপন্ন করে। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন যাওয়ার সাথে সাথেই হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এরকম দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন গ্যাসের অনুরূপে ক্যাথোডের এখানে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন করতে পারে। তাহলে অ্যানোডে উৎপন্ন হলো ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস। তাহলে ধ্রুবণের মধ্যে এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন থেকে যায়। এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, সোডিয়াম আয়ন এবং এই হাইড্রোক্সাইড আয়ন একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হয়। তাহলে এভাবেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইডে রাসায়নিক পরিবর্তন ঘটল এবং এখানে এই বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হইল এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইল। তার মানে এই তড়িৎ প্রবাহের সাহায্যে এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এখন আমরা সর্বশেষ দেখব যে শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। আমরা দেখলাম যে শুষ্ক কোষে ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর অ্যানোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এ দুটোই এটার মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখতে পেয়েছি শুষ্ক কোষ বা ড্রাই সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
অর্থাৎ রাসায়নিক পদার্থ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। আর তড়িৎ বিশ্লেষকের মধ্যে আমরা দেখলাম যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। তো আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।